বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই মহামারী করোনার মধ্যে ভালো আছো। আমরা আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। এর পূর্বে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেখানে কনজাংশন আলোচনা করা হয়েছিল। আজকে আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাবো যে কনজাংশন দিয়ে কীভাবে দুটি সেন্টেন্সকে জয়েন করা হয়, কনজাংশন অ্যান্ড জয়নিং। একটু ভালো করে খেয়াল করো, এগুলো খুব সহজ, একটু খেয়াল করলে এমনি পারা যায়। যেমন ধরো এরকম লেখা আছে যে রহিম is a good student. Karim is a good student. এই সেন্টেন্সটাকে তুমি যদি অ্যান্ড দিয়ে জয়েন করতে চাও, কি দিয়ে জয়েন করতে হবে সেটা ব্রেকেটে লেখা থাকবে। জয়েন অ্যাজ ডিরেক্টেড, যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী দুটি সেন্টেন্সকে জয়েন করে একটি সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখন রহিম ইজ এ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। করিম ইজ এ গুড স্টুডেন্ট, করিম একজন ভালো ছাত্র। এই দুটি সেন্টেন্সকে তুমি যদি অ্যান্ড দিয়ে জয়েন করতে চাও, তুমি লিখবে রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম। শুধু খেয়াল করতে হবে অ্যান্ড দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হয় সেই ক্ষেত্রে তোমার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে রহিম অ্যান্ড করিম আর গুড স্টুডেন্টস, রহিম অ্যান্ড করিম আর গুড স্টুডেন্টস। আর প্লুরাল ফর্মের আগে আর্টিকেল এ বা এন বসবে না, এটাকে উঠিয়ে দিতে হবে। আচ্ছা, আবার ধরো যদি এরকম লেখা থাকে ফাদার ইজ গিলটি, সন ইজ গিলটি। GUILTY, গিলটি শব্দের অর্থ হলো দোষী। ধরো তোমার ব্রেকেটে লেখা আছে বোথ ডট ডট অ্যান্ড। এখানেও তোমাকে মনে রাখতে হবে যে বোথ ডট ডট অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তোমাকে ভার্বটাও প্লুরাল করতে হবে। ফাদার ইজ গিলটি, সন ইজ গিলটি। তাহলে তুমি লিখবে বোথ ফাদার অ্যান্ড সন, both father and son। ইজের জায়গায় তোমাকে লিখতে হবে আর, আর গিলটি। এখানে যদি নট অনলি বাট অলসো দিয়েও দুটি সাবজেক্টকে যুক্ত করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ভার্বটাকে প্লুরাল করতে হবে। কিন্তু নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত না হয়, দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করে, সেই ক্ষেত্রে অর্থাৎ পার্সন একজনই, তার দুটি গুণকে যদি যুক্ত করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার ভার্ব প্লুরাল হবে না। এরকম একটা দেখো, যেমন সেন্টেন্সটি যদি এরকম থাকে হি ইজ এ গুড স্টুডেন্ট, ফুল স্টপ, হি ইজ এ গুড প্লেয়ার। এখানে তোমাকে মেনশন করে দেওয়া হয়েছে নট অনলি ডট ডট বাট অলসো। এই নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা যুক্ত করতে হবে। যেহেতু সাবজেক্ট একই ব্যক্তির দুটি গুণের মাঝে সংযোগ করা হবে সেই ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব ঠিকই থাকবে। তুমি জয়েন করবা হি ইজ not only a good student but also a good player।
সে শুধু একজন ভালো ছাত্রই নয়, একজন ভালো খেলোয়াড়ও বটে। তাহলে এখানে তোমার যে বিষয়টা খেয়াল করবা যে বোথ ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো, এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্টকে যুক্ত করা হয় তখন ভার্বটি প্লুরাল হয়ে যাবে। কিন্তু এদের দ্বারা যদি দুটি অ্যাজেক্টিভকে অর্থাৎ দুইজনের গুণকে যুক্ত করা হয়, একই ব্যক্তির দুটি অ্যাজেক্টিভকে যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলারই থাকবে। এটা খেয়াল করতে হবে। আবার দেখো আইদার ডট অর, দুয়ের মধ্যে একটি বোঝাতে আইদার অর বসে। যেমন এরকম থাকলো যে মিনা হ্যাজ ব্রকেন দ্য গ্লাস, বিনা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। মিনা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বিনা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, ব্রেকেটে দেওয়া আছে আইদার ডট অর। আইদার ডট অর মানে দুয়ের মধ্যে একটি। তাহলে তুমি দুটি সাবজেক্টকে যুক্ত করবা, আইদার মিনা অর বিনা হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আরেকটা জিনিস এখানে খেয়াল করবে খুব ভালো করে, আইদার অর, নেইদার, নর, এগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয়, এই অর বা নরের পরের সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। আর আইদার নর, আইদার অর এইটা হলো অ্যাফার্মেটিভ, আর নেইদার ডট নর থাকলে সেটা হলো নেগেটিভ। যেমন ধরো রহিম হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, এরকম থাকলো যে রহিম has not done the work, full stop. Karim has not done the work. ব্রেকেটে আছে নেইদার ডট নর। যখন নেইদার নর দ্বারা যুক্ত করবা তখন প্রদত্ত সেন্টেন্সটিকে নেগেটিভ ফর্মটা বাদ যাবে। যেমন নেইদার রহিম নর করিম has done the work. কাজটি রহিমও করেনি, করিমও করেনি, অর্থাৎ দুজনের মধ্যে একজনও করেনি। আবার খেয়াল করো কখনো কখনো রিলেটিভ প্রোনাউন দ্বারা যখন দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়, যেমন ধরো বাক্যটা এরকম আছে, The boy is my brother, full stop. He came here yesterday. ব্রেকেটে লেখা আছে হু। আমরা যখন হু দ্বারা দুটি সেন্টেন্সকে জয়েন করব, তুমি খেয়াল করবে ব্যক্তিবাচক শব্দের পর হু বসে, আর ব্যক্তিবাচক না হয়ে যদি অব্যক্তিবাচক হয় তারপর হুইজ, হোয়াট অথবা দ্যাট ব্যবহার করা যায়। এটাকে দুইভাবে তুমি জয়েন করতে পারো। দ্য বয় ইজ মাই ব্রাদার, ফুল স্টপ, হি কেম হেয়ার ইয়েস্টারডে। সবচেয়ে বেটার হলো এইভাবে লেখা
যে দ্য বয়, আর দ্বিতীয় বাক্যের এই সাবজেক্টের পরিবর্তে হু লিখে দ্বিতীয় বাক্য পুরোপুরি লিখবে দি বয়ের পর, তখন এই দি বয়টা অ্যান্টিসিডেন্ট হয়ে যাবে। দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে, তারপর প্রথম বাক্যের বাকি অংশ লিখবে ইজ মাই ব্রাদার। দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। যদি কেউ বলে যে না আমি এভাবে লিখবো না, প্রথম বাক্যটা হুবাহুব লিখে, যেহেতু এখানে ব্রাদার আছে আমি দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরিবর্তে শুধু হু লিখবো, সেটাও তোমরা লিখতে পারবে। অর দিয়ে আমি লিখে দেই, বাক্যটা এরকমও লিখতে পারবা যে দ্য বয় ইজ মাই ব্রাদার, শুধু দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরিবর্তে হু কেম হেয়ার ইয়েস্টারডে। দ্য বয় ইজ মাই ব্রাদার হু কেম হেয়ার ইয়েস্টারডে, এভাবেও লেখা যাবে। আর এখানে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়, ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হয়, অব্যক্তিবাচক অর্থাৎ বস্তু প্রাণী এরকম যদি কোনো কিছু হয়, তাহলে রিলেটিভ প্রোনাউন যেখানে আমি হু লিখেছি ওই জায়গায় তোমরা হয় হুইচ লিখতে পারবে, হোয়াট লিখতে পারবে, দ্যাট লিখতে পারবে। এরকম একটা এক্সাম্পল দেখো। আবার একটা জিনিস খেয়াল করো, যেমন বাক্যটা এরকম থাকলো দিস ইজ দ্য বেবি, the baby is crying, the baby is crying for its mother। এটাকে হুইচ, হোয়াট অথবা দ্যাট যা খুশি ব্যবহার করা যায়। আমি যেমন ব্র্যাকেটে দ্যাট দিয়ে দিলাম। বেবি যদিও মানুষ হয়, কিন্তু বেবি শিশু বাচ্চা এদেরকে ইতর প্রাণী বলে গণ্য করা হয়, যার জন্য এখানে হু না বসে দ্যাট বসবে। তুমি প্রথম বাক্যটা হুবহুব লেখো যে দিস ইজ দ্য বেবি, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরিবর্তে দ্যাট লেখো, দিস ইজ দ্য বেবি দ্যাট ইজ ক্রাইং ফর ইটস মাদার। দিস ইজ দ্য বেবি, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরিবর্তে দ্যাট ইজ ক্রাইং ফর ইটস মাদার। আচ্ছা, আবার দেখো ইন স্পাইট অফ, ডিসপাইট, দো, অলদো, এগুলো দ্বারা দুটি সেন্টেন্সকে যখন জয়েন করবে, যেমন বাক্যটা যদি এরকম থাকে হি রিডস মোর, কমা বা ফুল স্টপ, হি ফেইলস ইন দ্য এক্সাম। এটাকে দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট বা বাট এগুলো দ্বারা জয়েন করা যায়, যেহেতু ব্রেকেটে দেওয়া থাকবে। যেমন ধরো আমি ব্রেকেটে দিলাম ইনস্পাইট অফ, ইনস্পাইটের পরে অফ বসে আর ডিসপাইটের পরে অফ বসে না, তাহলে এটাকে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, দো, অলদো, বাট এগুলো দ্বারা জয়েন করা যাবে। যদি তুমি ইনস্পাইট অফ অথবা ডিসপাইটে জয়েন করো সেটা সিম্পল সেন্টেন্স, দো বা অলদো দ্বারা জয়েন করলে কমপ্লেক্স হবে, এবং বাট দ্বারা জয়েন করলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে। এখানে ব্রেকেটে লেখা আছে ইনস্পাইট অফ, এটা দ্বারা আমাকে জয়েন করতে হবে। তাহলে তুমি এইভাবে লিখবে, ইন আলাদা, স্পাইট আলাদা, মাঝখানে একটা স্পেস থাকবে। ইনস্পাইট অফ, এখন এই সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ, ইনস্পাইট অফ হিজ, এই ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, ইনস্পাইট অফ হিজ রিডিং মোর, কমা দ্বিতীয় বাক্য যা আছে তাই লিখবে, হি ফেইলস ইন দ্য এক্সাম।
এখন কোশ্চেন হলো এখানে যদি দো অথবা অলদো থাকে তাহলে তুমি কি করবে। যেমন বাক্যটা এরকম থাকলো, হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান নট প্রগ্রেস ইন লাইফ, এখানে ব্রেকেটে তোমার হয়তো দেওয়া থাকলো দো অথবা অলদো, একই নিয়ম। তাহলে তুমি প্রথমে লিখবে যে দো হি ওয়ার্কস হার্ড, ফুল স্টপ উঠাই দিয়ে কমা, দো হি ওয়ার্কস হার্ড কমা হি ক্যান নট প্রগ্রেস ইন লাইফ। যখন এই দো বা অলদো দ্বারা যুক্ত করা হয় তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আবার এই জাতীয় এক্সাম্পল তুমি যখন বার্ড দ্বারা যুক্ত করবা তখন সেটা কম্পাউন্ড হয়ে যাবে। যেমন ধরো এরকম থাকলো, হি ইজ রিচ, ফুল স্টপ, হি ইজ আনহ্যাপি, ব্রেকেটে হয়তো দেওয়া আছে বার্ড। যখনই বার্ড দ্বারা জয়েন করব তখন সেন্টেন্সটা আমার স্ট্রাকচারিক্যাল দৃষ্টিকোণ থেকে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আর আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের যতটুকু মিলবে তুমি ততটুকু বাদ দিয়ে দিবে। তোমাকে লিখতে হবে হি ইজ রিচ বাট আনহ্যাপি, হি ইজ রিচ বাট আনহ্যাপি। যদি কেউ এরকম লেখো যে হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, তোমার বাক্য কিন্তু ভুল হবে না, বাক্যটা কারেক্ট, তবে এইভাবে লেখাই বেটার। কম্পাউন্ডে খেয়াল করবে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের যতটুকু মিলবে দ্বিতীয় বাক্য থেকে সেটুকু বাদ দিয়ে দিবে। আবার খেয়াল করো সেন্টেন্সে যদি এরকম থাকে, হি ইজ ভেরি উইক, ফুল স্টপ, হি ক্যান নট ওয়ার্ক। এখানে কিন্তু তোমার ব্রেকেটে ইনফিনিটিভও লেখা থাকতে পারে, অথবা টু ডট ডট টু লেখা থাকতে পারে, অথবা সো ডট ডট দ্যাট লেখা থাকতে পারে। যদি ইনফিনিটিভ অথবা শুধু টু লেখা থাকে সেটা সিম্পল সেন্টেন্স হবে, সো ডট ডট দ্যাট লেখা থাকলে সেটা কমপ্লেক্স হবে, আর ভেরি দিয়া যদি যুক্ত করা হয় তখন কম্পাউন্ড হয়ে যাবে। এখানে ধরো টু ডট ডট দেওয়া আছে, তুমি লিখবা হি ইজ, এখানে ভেরি বাদ দিয়ে দিবে, হি ইজ টু উইক। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট পর্যন্ত বাদ দিবে, হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তো দুটি মিলে কিন্তু তোমার একই হলো। এখন যদি বলে হয়তো পার্টিসিপল দিয়ে দুটি সেন্টেন্সকে জয়েন করতে হবে, সেক্ষেত্রে খেয়াল করো, যেমন বাক্যটা যদি এরকম থাকে, হি হ্যাড ফরগটেন হার, ফুল স্টপ, হি ওয়েন্ট হোম। এইটুক লেখে তোমার ব্রেকেটে দিয়ে দিল পার্টিসিপল। এটা খুব ভালো করে খেয়াল করো। তো এরকম বাক্য দিয়ে যদি বলে পার্টিসিপল দিয়ে তুমি দুটি সেন্টেন্সকে জয়েন করো, ফার্স্ট তোমাকে দেখতে হবে যে দুই বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি আছে কিনা। যদি দুই বাক্যের সাবজেক্ট এক থাকে তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে পরে যে ভার্বটা থাকবে সেটার বেস ফর্মের সাথে আইএনজি যোগ। এখানে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে তোমাকে লিখতে হবে বিইং। যদি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকে তাহলে লিখতে হবে হ্যাভিং। এখন কোশ্চেন হলো স্যার যদি দুই বাক্যের সাবজেক্ট এক না হয়
যদি সাবজেক্ট এক না হয় তাহলে প্রথম বাক্যের সাবজেক্ট বাদ যাবে না, সাবজেক্ট থাকবে। আর যদি সাবজেক্ট একই হয়, একই পার্সন হয়, সেক্ষেত্রে সাবজেক্ট বাদ দিবে। এখানে যদি অ্যামিজ আর ওয়াজ আর থাকে লিখবা বিইং, কিন্তু এটা নাই, আছে কি হ্যাভ হ্যাজ, তাহলে তোমাকে লিখতে হবে হ্যাভিং। প্রশ্ন হলো সেটাও নাই। যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করবে। যাই হোক, এখানে লেখা আছে হ্যাভ, তুমি লিখবা হ্যাভিং, হ্যাভিং ফরগটেন হার, হ্যাভিং ফরগটেন হার কমা হি ওয়েন্ট হোম। বাস এইভাবে পার্টিসিপলতে জয়েন করবে। তে এই কনজাংশন অ্যান্ড জয়নিং নিয়ে এর পূর্বেও ক্লাস নেওয়া হয়েছে, আশা করি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এই টপিকটাও কিন্তু নেক্সট অর্থাৎ আগামীকাল শুক্রবারের পরীক্ষায় আছে। তোমরা জানো যে আজকে বৃহস্পতিবার, আমরা কিন্তু অনলাইনে একদিকে ক্লাস নিচ্ছি, আবার সাপ্তাহিক পরীক্ষাগুলো কিন্তু বৃহস্পতিবারে চালিয়ে যাচ্ছি। যারা পরীক্ষায় অংশগ্রহণ করতেছো সে তো ভালো, আর যারা অংশগ্রহণ করো না বা ক্লাস দেখো না তাদেরকে আমরা করজোরভাবে রিকোয়েস্ট করি তোমরা অবশ্যই ভিডিও ক্লাসগুলো দেখবে এবং সাপ্তাহিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর তোমাদের সম্মানিত অভিভাবক যারা আছেন, আমরা যখন এই প্রশ্নের সমাধানের উপর একটা ক্লাস নিই, সেই ক্লাস দেখে তারা বাসায় খাতার পরীক্ষাটা নিরীক্ষণ করবে, খাতার পরীক্ষাগুলো তারা দেখবে। আর যদি টাঙ্গাইলের আশেপাশে থাকো বা অফিসে খাতা জমা দেওয়া সম্ভব হয়, তাহলে তারা অবশ্যই অফিসে এনে খাতাটা জমা দিয়ে যাবে। তাহলে মনে রেখো, আগামীকালকে কিন্তু আবার পরীক্ষা হবে। সেই পরীক্ষার সমাধানপত্রটা দেওয়া হবে তোমার রবিবার দিন সকালবেলায়। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।